বরকনে দুজনেই এতক্ষণ এদিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল। তবে এদের কথোপকথনের ওরাও হাসতে শুরু করেছে। আবার পুরনো ফর্মে চলে এসেছিস, দেখেছিস তোর ছোট্ট ভুলে সবার কেমন নাজেহাল অবস্থা। সৃজন রিমঝিমের উদ্দেশ্যে কথাগুলো বলে। রিম চুপচাপ স্মৃতির হাত টেনে ভিড় থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় আসে। স্মৃতি এখানে এসেও হাসতে হাসতে বলে, ভাই তুই কি খেলা দেখালি। হাসতে হাসতে আমি চাঁদের দেশে চলে যাচ্ছি। যদি ধরা পড়ি না ওদের সবাই এসে আমাকে চাপটা ছিঁড়ে বানিয়ে দিয়ে যাবে। রিমঝিম, তা আর বলতে হয় নাকি। স্মৃতি কাজে বিয়ে পড়ানো শুরু করে দেয়। রিমঝিম আর স্মৃতির প্রিয়ার দিকে তাকিয়ে কিছু একটা মেলানোর চেষ্টা করছে। প্রিয়াপুর চোখে মুখে দেখেছিস কতটা খুশির ছোঁয়া। মনে হচ্ছে যেন আদি ভাইয়াকে ভালোবেসেই বিয়ে করছে। রিমঝিম প্রিয়ার দিকে নজর রেখেই বলে, আমিও তাই দেখছি। আমি তো ভেবেছিলাম হয়তো প্রিয়া আপুর পরিবারের লোকেরা পারিবারিকভাবে বিয়ে ঠিক করেছে এবং প্রিয়া আপুকে রাজি করিয়েছে, কিন্তু এখন তো তা মনে হচ্ছে না। আর ভাইয়াও কোনো রিয়েকশন নেই। স্মৃতি, আমিও তাই ভাবছিলাম, কেমন গোলমেলে লাগছে ব্যাপারটা। এখানে কোনো চক্কর নেই তো, থাকলেও ভাইয়া আর প্রিয়া আপু বলতে পারবে, কিন্তু ওরা কেন আমাদের বলবে। রিমঝিম, তাও ঠিক। বিয়ের কাজ শেষে বিদায় পর্ব শেষ করে সবাই বাড়ি ফিরে আসে রাত প্রায় 11টায়। স্মৃতি নিজের রুমে চলে যায়। রিমঝিম রুমে এসে চেঞ্জ করার বদলে প্রিয়া আর সৃজনীকে নিয়ে ভাবতে শুরু করে। কিছুতেই বিষয়টা মেলাতে পারছে না। চেঞ্জ করার বদলে কি নিয়ে এত গভীর ভাবছিস? সৃজন রুমে প্রবেশ করে ঘড়ি হাত খুলতে খুলতে বলে। রিমঝিম কিছু না বলে শুধু সৃজনের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। রিমঝিমের আচরণ সৃজন হয়তো বুঝতে পারছে, তাই ওইদিকে না তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়। আপনার খারাপ লাগছে না? হঠাৎ প্রশ্ন করে। আমার কেন খারাপ লাগবে? প্রিয়াপুর বিয়ে হলো, যার বিয়ে হওয়ার তার হয়েছে, এতে আমি কেন মন খারাপ করব? আশ্চর্য, আপনি তো আপুকে ভালোবাসেন। ওয়াশরুমে যেতে গিয়েও আর যায় না। ঘুরে রিমঝিমের দিকে আগাতে শুরু করে। একেবারে কাছে এসে রিমের ওপর ঝুঁকে পড়ে। রিম আবার পিছন দিকে একটু ঝুঁকে যায়। তোর এই ছোট্ট বেন, এত প্রশ্ন কোথা থেকে আসে? এত কিছু জানা তোর স্বাস্থ্যের জন্য ভালো হবে না। যেই জায়গায় আসিস সেখানেই এনজয় কর। এই প্লটটা তোকে মেলাতে হবে না। দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। সোজা হয়ে ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। কি আশ্চর্য, এভাবে ঝুঁকতে হবে নাকি? মানুষ তো দম বন্ধ হয়ে মারাও যেতে পারে, তাই না? উনি যেমন রহস্যে বাঁধা, তেমনি ওনার বিষয়গুলোও রহস্যময়। চাদরে মোড়ানো মানুষ না হয়ে ওনার ভূত হওয়া উচিত ছিল। ভূত হলে প্রথমে এসেই তোর ঘাড় মটকাতাম। বেরিয়ে আসতে আসতে আমি তো কথাটা আসতেই বললাম, তাও শুনে নিল। মনে মনে শুনতে পেয়েছি, তোর মনের কথাও শুনতে পেয়েছি। চমকে গিয়ে রিমঝিম সৃজনের দিকে তাকায়। এভাবে তাকাস না রে, আমি বেসামাল হয়ে যাব। এমনিতেই নীল রঙা শাড়িতে তোকে মন মাতানো সুন্দর লাগছে। মনে মনে বলে, দ্রুত চেঞ্জ করে আয়, নয়তো ভূতের সাথে সাক্ষাৎ করানোর জন্য আউট হাউসে রেখে আসবো। উল্টাপাল্টা কাজ ছাড়া আপনি পারেনটাই বা কি? বিরক্তি নিয়ে উঠে যায়। পরের দিন আদির বাড়িতে আজ রিসেপশন পার্টি। স্মৃতি রিমঝিম সকাল থেকে এখানে। বিকেল হতেই সৃজন চলে আসে। সকালে হাসপাতালে যাওয়ার সময় এখানে ড্রপ করে চলে গিয়েছিল। সৃজনের ড্রেস আপ সম্পূর্ণ ব্ল্যাক, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট। স্মৃতি রিমঝিম লম্বা গাউন ম্যাচিং হিসাবে ড্রেস আপ করেছে। দুপুরের পরপরই অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রিমঝিম স্মৃতি সৃজন একসাথে হালকা খাবার খেয়ে নেয়। খাওয়া শেষে সৃজন টেবিল থেকে উঠে টিস্যু দিয়ে মুখ মুছে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। ঘুরতেই হুট করে একটা মেয়ের সামনে এসে দাঁড়ায়। মেয়েটার পোশাকে আভিজাত্যের ছোঁয়া, দেখে বোঝাই যাচ্ছে একটু বেশি মডার্ন। হাই, আমি রাই। হোয়াটস ইওর নেম?
হালকা হেসে হঠাৎ মেয়েটার আগমনে রিমঝিম স্মৃতি মেয়েটার দিকে তাকিয়েছিল। রিমঝিমের কাছে মেয়েটার হাবভাব ভালো লাগে না। সৃজনের বেশ বিরক্ত লাগে, তবুও ভদ্রতা বজায় রাখার জন্য বলে, আমি সৃজন তালুকদার। গম্ভীর্য বজায় রেখে, নাইস নেম। বাই দা ওয়ে, আমি অনেকক্ষণ যাবৎ আপনাকে লক্ষ্য করছিলাম। আপনি অনেক সুন্দর। আমার আপনাকে অনেক ভালো লেগেছে। মেয়েটার কথাগুলো শুনতেই রিমঝিমের কান থেকে গরম ধোঁয়া বের হতে শুরু করে। চোখ লাল করে তাকায়। সৃজন মেয়েটাকে বাজে কিছু বলবে তার আগে রিমঝিমের ফ্রেশ দেখে বুঝতে পারে জেলাসি হচ্ছে। সিনক্রেট না করে স্বাভাবিক স্বরেই বলে, আপনার আমাকে ভালো লাগে তো আমি কি করব? প্লিজ একটু সাইডে আসবেন, তাহলে বুঝিয়ে বলতে পারবো। রিমঝিম আর স্মৃতি দিকে তাকিয়ে, এই মেয়ে বলে কি কি নির্লজ্জ, লাজ লজ্জা বলতে কিছুই নেই। রিম ফুঁসতে ফুঁসতে মনে মনে আওড়ায়। স্মৃতি দুই দিকেই দেখছে আর ফ্রিতে সিনেমার সিন দেখতে পাচ্ছে। ওর বেশ মজাই লাগছে। হোয়াট, আমি কোনো সাইটে যেতে পারবো না। সৃজন ওকে, সমস্যা নেই, আপনারা একটু সাইটে যাবেন, আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতাম। রিমঝিম স্মৃতিকে উদ্দেশ্য করে, এবার তো রাগে রিমঝিমের শরীর কাঁপছে। পারলে একটা ঘুষিয়ে থাপ্পড় মারতে পারলে শান্তি লাগতো। কেউ সাইটে যাবে না, আপনি বললে বলুন, নয়তো আমরা চলে যাচ্ছি। সৃজন ওকে ওকে, আমি বলছি, অ্যাকচুয়ালি আমি আপনাকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি। রিয়েলি আই লাভ ইউ। সো আমি আপনার উত্তর শুনতে চাইছি। শেষের কথাটা থেমে থেমে বলে, আম সরি, আমি বিবাহিত। আপনি এখন আসতে পারেন। সৃজন, আপনি মিথ্যা বলেছেন তাই না? আপনার ওয়াইফকে তো দেখতে পারছে না। জলজান্ত মেয়েটাকে দেখতে পেয়েও বলছেন আমার ওয়াইফ কোথায়? রিমঝিমের দিকে ইশারা করে, আপনি অনেক ভালো ফ্যান করতে পারেন। আমি স্পষ্টই মেয়েটাকে কয়েকবার আপনাকে ভাইয়া ডাকতে শুনেছি। উনি কি করে আপনার ওয়াইফ হবে? হালকা হেসে হেসে বলে, একদম ঠিক বলেছেন, উনি একদম পিওর সিঙ্গেল আছেন। বলে রিমঝিম রেগে মেগে অন্যদিকে চলে যায়। পিছন পিছন স্মৃতিও চলে যায়। দেখলেন উনি নিজেই বললেন, আপনার নাম্বারটা দিন প্লিজ। ন্যাকামি সুরে অনুরোধ করে এতক্ষণ ঠিক থাকলেও এবার মেজাজ চওড়া হয়ে যায়। এই পাগল মেয়ে, কথা বুঝতে পারো না? বললাম তো আমি বিবাহিত। ধমক দিয়ে বলে মেয়েটা এবার চুপসে যায়। ভুল করেও আর মুখ খোলে না। সৃজন ধূপধাপ পা ফেলে চলে যায়। ঘড়ির কাঁটা প্রায় 7টা সুই সুই। রিমঝিম স্মৃতির সঙ্গে ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখছে। ঘুরতে ঘুরতে আদির রুমে চলে আসে। প্রিয়া একা একা বসে। প্রিয়া ওদের দেখেই হাসি মুখে ভেতর আসতে বলে। রিমঝিমের মাথায় কাল রাতের প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। ভেতরে গিয়ে প্রিয়াকে প্রশ্ন করে, আপু তুমি কি এই বিয়েতে খুশি? রিমঝিম, খুশি কেন হব না, অবশ্যই খুশি। প্রিয়া রিমঝিম অদ্ভুত চোখে তাকায়। আচ্ছা, আপনি কি তাহলে সৃজন ভাইয়াকে ভালোবাসতেন না? প্রিয়ার এতক্ষণ হুঁশ না থাকলেও এবার খেয়াল হয় রিমঝিম কেন এটা নিয়ে প্রশ্ন করছে। কি হলো আপু? সৃজন তো আসলে তোমাকে, তোরা এখানে কি করছিস? হঠাৎ সৃজন রুমে প্রবেশ করতে করতে বলে। সৃজনকে দেখে প্রিয়া আর কিছু বলে না। তোরা যা, প্রিয়ার সাথে আমার কিছু কথা আছে। সৃজন দুজনের আকাঙ্ক্ষা ভরা হৃদয় নিয়ে বেরিয়ে আসে। সৃজন দুজনের আকাঙ্ক্ষা ভরা হৃদয় নিয়ে বেরিয়ে আসে। রাত আরও গভীর হয়ে যায়। স্মৃতি কথাই খুঁজতে খুঁজতে রিমঝিম ছাদে চলে আসে। কেউ নেই দেখে যেতে নিয়েও দূরে টেবিলে কিছু দেখতে পেয়ে থেকে যায়। কাছে সে ড্রিঙ্কসের মতো কিছু দেখে। আশেপাশে কেউ নেই, তাই আবার ড্রিঙ্কসও মনে হয় না। মনে শখ জাগে একটু খাওয়ার জন্য। গ্লাস তুলে একবার খেতেই চোখ মুখ কুঁচকে যায়। তবুও পুরো গ্লাস খায়। এবার আরও আকাঙ্ক্ষা বেড়ে যায়। পুরো বোতল নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলে। মাথাটা ঝিমঝিম করে ঘুরছে। চোখে ঝাপসা দেখছে। সৃজন সহ একটা ছেলে ছাদে আসে।
বিয়ারের বোতলটা না দেখতে পেয়ে অবাক হয়ে যায়। একটু আগে এটা এখানে রেখে আদিকে ধরে আনার জন্য গিয়েছিল। ভাই বোতলটা কোথায় গেল? সাথের ছেলেটা আমি খেয়ে ফেলেছি। ভারী কণ্ঠস্বর শুনে পেছনে তাকাতেই সৃজন বকা বনে যায়। রিমঝিমের চেহারায় মাতালের চিহ্ন স্পষ্ট। বোঝাই যাচ্ছে বোতল উধাও হওয়ার পিছনে কে আছে। সৃজন ইশারা করে ছেলেটাকে চলে যেতে বলে। রিমঝিম হেলে দুলে সৃজনের কাছে আসে। নিজের পায়ে ঠিক মতো ভর দিতে না পেরে সৃজনের বুকে পড়ে যায়। প্রিয়া আপুর বিয়ে হলো, এতে আপনার কোনো রিয়াকশন নেই। প্রিয়া আপু আবার নিজ ইচ্ছায় খুশিতে বিয়ে করলো, তাহলে আপনারা দুজন দুজনকে কিভাবে ভালোবাসলেন বলুন? আমার উত্তর চাই। মাতলামি করতে করতে বলে, কি মুশকিল, এ তো মাতলামি করছে। তোর ফোন কোথায়? সৃজন স্মৃতির কাছে। সৃজনের বুকে মাথা রেখেই বলে। সৃজন স্মৃতিকে কল করে গেটে আসতে বলে। রিমঝিমকে কলে নিয়েই বাইরে বেরিয়ে আসে। স্মৃতির পাশের সিটে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। বিষয়টা বুঝতে স্মৃতির একটু সময় লাগে। কয়েক মিনিটে বাড়িতে পৌঁছে যায়। রিমঝিমকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। বিছানায় শোয়াতে গেলে রিম সৃজনকে ছেড়ে দেয় না, শক্ত করে চেপে ধরে বুকের সাথে লেপ্টে আসে। একটু কষ্ট করে সময় নিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। একদিন পর আজকে রিমঝিম সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে কিছুক্ষণ পায়চারি করে রুমে আসতেই সৃজন বলে, গাদার মতো কাজ করা একটু কমিয়ে দে। এর আগের বার আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো নিজের পুরনো বই খাতার সাথে পেপার ওয়ালাকে দিয়েছিস। তোর কপাল ভালো, ওগুলো আরেকটা কপি ছিল। এবার যেন কোনো গন্ডগোল না হয়। দুটো ফাইল টেবিলে রেখেছি, একটু পর নিয়ে যাব। পেপারের কথা মনে হতে মনে মনে হাসি। সেদিন কি যে বোকামিটা করেছিল। সৃজন রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আবার নিচে যায়। লুডুস এনে রুমে বসে খেতে শুরু করে। খেতে খেতে বই খাতাগুলো সামনে টেনে নেয়। ফোন হাতে নিয়ে ইউটিউবে প্রবেশ করে। সামনে একটা ফানি শর্ট ভিডিও দেখে সেখানে চাপ দেয়। নুডলস ঝাল হওয়ার কারণে ফোনে চোখ রেখেই পানির গ্লাস হাতে নেয়। খেতে যাবে এমন সময় ফানি সিন ক্রিয়েট হয়। হাসতে গিয়ে সব পানির সামনে বই খাতাগুলোতে পড়ে যায়। নিচে তাকাতেই ভয়ে হাত থেকে গ্লাস পড়ে যায়, কারণ সৃজনের রাখা ফাইলগুলোতে সব পানি পড়েছে। সৃজন রুমের দিকেই আসছিল। কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত পায়ে চলে আসে। রিমঝিমকে টেবিলের কাছে ভয় ভয় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। টেবিলে তাকাতেই রাগে চোখ লাল হয়ে যায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে রিমঝিমের গালে সজোরে একটা থাপ্পড় বসায়। সাথে চিৎকারও করে উঠে। ঠোঁটের কোণ ফেটে গিয়ে রক্ত বের হয়। রিমঝিম টলমলে চোখে তাকায়, যেন চোখের পলক ফেললেই গল গল করে পানি ঝরতে শুরু করবে। একটু আগেই তোকে সাবধান করে গেলাম, তারপরও স্টুপিডের মতো কাজ করেছিস। আমার সামনে থেকে যা, নয়তো গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দেব। রাগে চিৎকার করে বলে ওঠে। রিম গালে হাত দিয়ে সৃজনের দিকে তাকিয়ে নীরবে দাঁড়িয়ে অশ্রু ঝরতে থাকে। সৃজনের চিৎকারে নাজমা বেগম আর স্মৃতি দৌড়ে আসে। রিমঝিমকে কাঁদতে দেখে নাজমা বেগম দ্রুত কাছে এগিয়ে যায়। কি হলো, যেতে বলেছি তো। সৃজন আবার চিৎকার করে। সৃজনের হুঙ্কারে রিমঝিম আরও শীতে যায়। নাজমা বেগমকে জড়িয়ে ধরে অস্ত্রপাত করতে শুরু করে। তুই রিমঝিমের গায়ে হাত তুলেছিস? নাজমা বেগমের প্রশ্নের উত্তরে কোনো জবাবই দেয় না। উল্টো ঘুরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। তুই রিমঝিমের ওপর কেন চিৎকার করছিস? কি করেছে মেয়েটা যার জন্য তোর এই রকম বিহেভিয়ার? নাজমা বেগম শক্ত গলায় প্রশ্ন করে। আম্মু প্লিজ, তোমরা এখান থেকে যাও। সঙ্গে করে ওই আপদটাকেও নিয়ে বেরিয়ে যাও। সৃজন। নাজমা বেগম রেগে। আমি রাগে আবার কিছু করি, তার আগে তোমরা চলে যাও। আরও রেগে গিয়ে হুঙ্কার করে। নাজমা বেগম সৃজনকে ভালো করেই চেনে। এখন অত্যন্ত রেগে আছে। তর্ক করলে সমস্যার সমাধান হবে না, বরং আরও অশান্তি বেড়ে যাবে।
তাই রিমঝিমকে নিয়ে স্মৃতিসহ বেরিয়ে আসে। ফাইলের ভেতরের পাতাগুলো ভিজে জবজবে হয়ে গেছে। একটা ফাইল ঠিকঠাক আছে, আরেকটার ভেতরের পেজগুলো এমন খারাপ অবস্থা হয়েছে, কালো কালিও আবসা আবসা হয়ে গেছে। লেখা বোঝা যাচ্ছে না। হাতে নিয়ে পাতাগুলো ঠিক করার চেষ্টা করে, কিন্তু আরও বিশ্রীভাবে ছিঁড়ে যায়। রাগে ফাইলটা মেঝেতে ছুঁড়ে ফেলে। বিছানায় বসে মাথা চেপে ধরে রাগ কন্ট্রোল করার ব্যর্থ প্রয়াস চালায়। সিনিয়র ডক্টর অভিষেক মির্জা অনেক বিশ্বাস এবং ভরসা করে ফাইল দুটো দিয়েছিল। দুইটা ফাইলে দুটো সিরিয়াস রোগের ডিটেল ছিল, যেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য একদিনের জন্য বাড়িতে এনেছিল। যদিও আনতে চায়নি, তবে কাজ শেষ করে ফাইল দুটো দেখা কষ্টকর ছিল। সময় প্রচুর লাগবে, তাই সঙ্গে করে নিয়ে এসেছে। তবে দুঃখজনক ব্যাপার হলো এগুলোর আর কোনো কপি নেই। একটাই ছিল, যেটার মধ্যে একটা নষ্ট হয়ে গেল। যদি আরও একটা কপি থাকতো তাহলে হয়তো সৃজন এতটা রেগে যেত না। ডক্টর অভিষেককে এখন কি জবাব দিবে? তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। সবচেয়ে বড় কথা, এই রোগী দুইটির অপারেশন আছে 2 দিন পরে। এখন কি করবে সেটা ভেবেই সৃজনের রাগ আরও তরতর করে বাড়ছে। কিছু একটা মাথায় আসতে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নাজমা বেগমের রুমে বসে রিমঝিম হেডসেট তুলে তুলে কাঁদছে। স্মৃতি পাশে বসে আছে, আর নাজমা বেগম রিমের ঠোঁটের রক্ত মুছে দিচ্ছে। রিমঝিম এখন স্বাভাবিক থাকলেও বারবার সৃজনের রাগান্বিত রূপটা ভেসে উঠছে। ভয় আরও কয়েক গুণ বেড়ে গেছে। আবার খুব অভিমানও হয়। নিজের অসতর্কতার কারণে আজ কাঁদতে হচ্ছে, এই ভেবে নিজের উপর রাগ হয়। নাজমা বেগমের সাথে জেদ করে কলেজে চলে আসে। স্মৃতিও সঙ্গে যায়, তবে ফেরার বেলায় স্মৃতি একাই ফেরে। রিমঝিম কলেজ থেকে সোজা নিজ বাড়ি অর্থাৎ শেখ বাড়িতে আসে। স্মৃতিও আসতে চেয়েছিল, কিন্তু রিমঝিম আসতে দেয় না। জোর করে ও বাড়িতে পাঠিয়ে দেয়। যদিও তালুকদার বাড়ির আর শেখ বাড়ির মধ্যে বেশি দূরত্ব নেই, পায়ে হেঁটে গেলে প্রায় 9-10 মিনিটের রাস্তা। স্মৃতি একাই বাড়িতে আসলে নাজমা বেগম প্রশ্ন করে। প্রতি উত্তরে স্মৃতি জানায় রিমঝিম শেখ বাড়িতে চলে গেছে। নাজমা বেগম বুঝতে পারেন রিমঝিমের অভিমান হয়েছে, আর হওয়াটাও স্বাভাবিক। একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে যান। রিমঝিমকে দেখে এলিজা শেখ খুশি হয়, তবে শুকনো মুখ দেখে হাসি উড়ে যায়। উকি দিয়ে দরজার কাছে আরও কেউ আছে কিনা দেখার চেষ্টা করে, কিন্তু কেউ নেই। রিমঝিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেমন আছিস মা? কিন্তু রিমঝিম কোনো উত্তর না দিয়ে সোজা উপরে নিজের গন্তব্যে চলে যায়। এমন ব্যবহারে এলিজা শেখ একটু অবাক হন। তিনি ভালো করেই জানেন রিমঝিমের রাগ কিংবা অভিমান হলে এমন আচরণ করে। তিনি চিন্তায় পড়ে যায়, কি এমন হলো যার জন্য এমন ব্যবহার। ধরণীতে সন্ধ্যার আলো পেরিয়ে অন্ধকার নেমে আসছে। একটু পরেই পুরোপুরি অন্ধকারে ছেয়ে যাবে। সৃজন একটা রুমে বসে আছে, মনোযোগ পুরোপুরি সামনে থাকা কম্পিউটারে। সকালে এসে ডক্টর অভিষেককে সমস্ত ঘটনা খুলে বলে। তিনি জানান কম্পিউটারেও এই ফাইল সেভ আর নেই, তবে তিনি ভেবেচিন্তে একটা আশা দেয়, যে কম্পিউটারে এটা তৈরি হয়েছে সেই কম্পিউটারে একটা অ্যাপস আছে যার সাহায্যে ডিলিটকৃত তথ্য আবার ফিরিয়ে আনতে পারবে। সমস্যাটা হলো এর আগেও এই একই কাজ ট্রাই করা হয়েছে, তবে প্রত্যেকবার ফলাফল শূন্য। তখনই আশা নিয়ে কাজ শুরু করতে চেয়েছিল, যে কোনোভাবেই ফিরে আনবে, তবে চাইলেও দ্রুত শুরু করতে পারে না। হাসপাতালে অ্যাডমিটকৃত রোগী দেখতেই অনেক সময় পেরিয়ে যায়। দুপুরের পর ফ্রি হতেই কাজে লেগে পড়ে। প্রথমে এই বিষয়ে ধারণা নেই, এরপর যা যা করতে হবে তাই করতে থাকে, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো ভুল ত্রুটির কারণে সফল হয় না। এভাবে রাত 11টা বেজে যায়। ভাগ্যবশত সফলও হয়। প্রথমেই একটা শান্তির শ্বাস ফেলে, এরপর তথ্যগুলোর
বেশ কয়েকটা কফি করে, আবার কাগজ আকারে কপি করে বের করে। মাথাটা যন্ত্রণা করছে। সকালে নাস্তা করলেও দুপুরে খাওয়া হয়নি। সকালের কথা মনে পড়তে মাথা ব্যথা আরও তীব্র হয়। রিমঝিমকে থাপ্পড় মেরেছে মস্তিষ্কে স্মরণ হতেই চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে ওঠে। নিজের ওপর নিজেরই এতটাই রাগ হয় যে সঙ্গে সঙ্গে সামনের দেওয়ালে জোরে ঘুষি মারে। সাথে সাথে হাত থেতলে গিয়ে রক্ত ঝরতে শুরু করে। বিকট শব্দ হওয়ার একটা নার্স দৌড়ে আসে। সৃজনের হাত দেখে কিছু বলবে তার আগেই সৃজন হাতের ইশারায় বেরিয়ে যেতে বলে। রিমঝিম শুয়ে আছে কিন্তু চোখে ঘুম নেই। বারবার সকালের কথা মনে হচ্ছে, সাথে গিল্টি ফ্রিও হচ্ছে। নিজের এত এত বোকামি আর নিতে পারছে না। চোখ থেকে গরম তরল পদার্থ টুপ করে বেয়ে পড়ে। বিয়ের পর এই প্রথম সৃজনকে ছাড়া থাকছে, কেমন একা একা লাগছে। ফোনটা বের করে হাতে নেয় সৃজন। যেখানে দিনে নিম্নেও দুবার কল করে, সেখানে আজ একবারও কল করেনি। মনটা ভার লাগছে। কিছু একটা নেয়, এটা বারবার মনে আঘাত হচ্ছে। বড্ড হাঁসফাঁস লাগছে। প্রায় রাত 12টার দিকে সৃজন বাড়ি ফিরে আসে। কলিং বেল চাপতেই নাজমা বেগম দরজা খুলে দেয়। সৃজনের হাতে আঘাত দেখে আঁতকে উঠে জিজ্ঞেস করে কি হয়েছে। সৃজন কোনো উত্তর না দিয়ে সামনের দিকে পা বাড়ায়। রিমঝিম নেই, ওই বাড়িতে চলে গেছে। পিছন থেকে নাজমা বেগমের কথা শুনে থেমে যায়। মেয়েটা অভিমান করে আছে, কাল ও বাড়ি গিয়ে রিমকে নিয়ে আসবি। এলিজা আপু ফোন করেছিল, উনি কিন্তু টেনশন করছেন। কিছু না বলে পন্ডায় পা বাড়িয়ে নিজের রুমে চলে আসে। ড্রেস চেঞ্জ করে লাইট অফ করে দরজা লাগিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুমাতে পারে না। বুকটা খালি খালি লাগছে। রিমঝিমকে জড়িয়ে ধরতে পারলে অনায়াসে ঘুম চলে আসতো। বিছানায় শুয়ে থাকতেও দম বন্ধ লাগছে। তাই বিছানা থেকে উঠে বেলকনিতে যায়, সিগারেট ধরিয়ে টানতে শুরু করে। এই মহাশূন্য আকাশের দিকে চোখ পড়তেই নিজেকে বড় শূন্য মনে হয়। এই রাগের কারণে ভবিষ্যতে না জানি কত কি হারাতে হয়। এই ভাবনা মাথায় আসতে বুকটা মোচড় দিয়ে ওঠে। একবার রিমঝিমকে না দেখা পর্যন্ত মনটা একটুও শান্তি পাবে না। রিমঝিম ছটফট করতে করতে অবশেষে বিছানা থেকে উঠে পড়ে। বেলকনিতে গিয়ে লাইট অন করে চেয়ারে বসে দূর আকাশে পানে তাকায়। ফোনের লক খুলতে স্ক্রিনে সৃজন আর ওর ছবি জ্বলজ্বল করে ভেসে ওঠে। নীল শাড়ি, নীল পাঞ্জাবি, মুখে হালকা হাসি, বেশ সুন্দর লাগছে। সৃজন সামনে তাকিয়ে আছে আর রিমঝিম সৃজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবিটার গভীরতা অনুভব করতেই ঠোঁটে কোণে হাসি ফুটে ওঠে। আজকে নিজেকে এক ব্যর্থ প্রেমিক মনে হচ্ছে। মনের মানুষটিকে মনের কথা বলার আগেই বিচ্ছিন্ন হতে হলো। এতদিনে এইটুকু তো বুঝেই গেছে সৃজন নামক মানুষটাকে বড্ড ভালোবেসে ফেলেছে। যাই হয়ে যাক, তাকে ছাড়া থাকা অসম্ভব। সৃজন একটা মোটা গাছের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে রিমঝিমের দিকেই তাকিয়ে আছে। রিমঝিমকে এক পলক দেখার আকাঙ্ক্ষায় অবশেষে চলেই যাচ্ছে। শীতের রাতে নিজের শ্বশুর বাড়িতে চোরের মতো ঢুকে নিজেরই বউকে লুকিয়ে দেখতে হচ্ছে। আহা কপাল! সৃজন তালুকদার নিজের রাগ কন্ট্রোল করতে শেখ না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। মনে মনে এই শীতের মাঝেও মেয়েটা গায়ে কিছুই জড়ায়নি। ইচ্ছে করছে কাছে গিয়ে নিজ হাতে যত্ন সহকারে চাদর মুড়িয়ে দিতে। যতক্ষণ রিমঝিম বেলকনিতে ছিল ততটা সময় সৃজনও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেয়সীর দিকে তাকিয়েছিল। রিমঝিম ভিতরে যেতেই সৃজন বিরক্তি নিয়ে দেওয়াল টপকে বাইরে আসে। পরের দিন আজকে কলেজে স্মৃতি, আলিয়া কেউ আসেনি। একা বোরিং ক্লাসগুলো শেষ করে ক্লাস থেকে বেরিয়ে আসে। আর মনে মাঠে হাঁটছে আর সৃজনের কথা ভাবছে। আজ ভেবেই নিয়েছে তালুকদার বাড়ি যাবে। মানুষটা যেমনই হোক, কিন্তু তাকে ছাড়া থাকা আর শ্বাস না নেওয়ার সমান। গেটের কাছে আসতেই দূরে দাঁড়িয়ে থাকা এরিসকে দেখে বুকটা ধক করে ওঠে। এ অকর্মার ঢেকি মিস্টার আপদটা কোত্থেকে আসলো? এ গুন্ডা না হয়ে স্বাভাবিক মানুষ হলে
পাছায় লাথি দিয়ে নিচে ফেলে দিতাম। মনে মনে এরিসকে নিজের দিকে তাকাতে দেখে দ্রুত রিকশায় উঠে পড়ে। এরিস দু একবার ডাক দেয় কিন্তু রিমঝিম শুনেও না শোনার ভান করে থাকে। রিকশার সামনে হঠাৎ করে একটা গাড়ি থেমে যায়। গাড়ির ভেতর থেকে এরিস বের হতেই রিমঝিম ও রিকশা থেকে নামে। আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? আমি বিবাহিত এটা জানার পরও কেন বিরক্ত করছেন? কিছুটা ভয় আর রাগ মিশ্রিত কণ্ঠে, আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসতে। আপনি ভালো সাদা সিধা মানুষের মুখোশ পরেছিলেন। আমি আপনাকে চিনতে বুঝতে ভুল করে ফেলেছিলাম। আর কি বললেন ভালোবাসেন? তাচ্ছিল্য করে, সে তো আপনি হাজার মেয়ের সাথে মন দেওয়া নেওয়া করেছেন। আপনার বিষয়ে এখন আমি সব জানি। আপনি কতটা চরিত্রহীন সেটাও জানি। অসংখ্য মেয়ের সাথে বিছানায় কাটাইয়েছেন তাও জানি। সি, আমার নিজের শরীর ঘিন ঘিন করছে এমন লোকের সাথে কথা বলছি। তুমি যা জানো সব ভুল। প্লিজ বিশ্বাস করো। আত্মবিশ্বাসের সাথে একটু দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। দোহাই আপনার। অতীতে আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম। এটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। আপনার মধ্যে মিনিমাম আত্মমর্যাদা থেকে থাকলে আপনি আর আমার পিছনে পড়ে থাকবেন না। রিকশায় উঠে পাশ কাটিয়ে চলে যায়। তুই আমার বিষয়ে একটু বেশিই জেনে ফেলেছিস। এতটা জানা তোর উচিত হয়নি ফুলপরি। চোখ লাল করে রিকশার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে শুধায়। একটু ডেবিল হাসি দিয়ে আবার শুধায়, তোর মতো কিউট ডোলটাকে আমি ভোগ করতে পারিনি, অন্য কাউকে কি করে ভোগ করতে দেই? কাউকে ফোন করে কিছু বলে, মুখ বাঁকিয়ে হাসতে হাসতে পুনরায় গাড়িতে উঠে অপেক্ষা করতে শুরু করে। সাহস নিয়ে কথাগুলো বললেও মনে মনে একটু একটু ভয় পেতে শুরু করে। রিমঝিম সামনে তাকিয়ে আছে। এক মুহূর্তেই একটা গাড়ি সজোরে ধাক্কা মারে। রিকশাটা ছিটকে গিয়ে বিকট শব্দে নিচে পড়ে যায়। রিমঝিম রিকশার নিচে চাপা পড়ে যায়। মাথার বাস পড়ার মতো যন্ত্রণা করতে শুরু করে। মাথায় হাত বুলিয়ে সামনে ধরতেই দেখে হাতটা রক্তে রঞ্জিত। সঙ্গে সঙ্গেই ওখানেই সেন্সলেস হয়ে যায়। গল্প ইউ আর মাই লাভ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।